রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংক্রান্ত প্রস্তাবের খসড়া আজ উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হলো মামুন জিয়া সহ সাবেক 6 পুলিশ ও সেনা কর্মকর্তাকে। শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্স প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিচার বিভাগের স্বাধীনতা কোথাও কার্যকর নেই, এটি সম্মিলিত ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। আমরা বলেছিলাম যে সমস্ত দলগুলোকে তারা তাদের কাজ করতে পারবে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই, গণতন্ত্র নিশ্চিত করতে চাই। হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। আমরা বলেছিলাম যে সমস্ত দলগুলোকে তারা তাদের কাজ করতে পারবে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই, গণতন্ত্র নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা 3 মাস পার হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেবো। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনোদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, দ্রুততার সঙ্গে কাজগুলো কাজে সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন চান ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়ারা, বক্তব্য আর নাই, বক্তব্য দেখেন একটা কথাকে সবাই বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশের থেকে পূর্ণ সুস্থ করতে পারবো। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো, এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো। বৈষম্য বিরোধী সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। বন্ধুগণ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সেইভাবে বিচার শুরু হতে দেখছি না। কেন বলছি এই কথাটি? শেখ হাসিনাকে ফেরানো বিরাট জটিল বিষয় ধরে নিলাম, হ্যাঁ, আমার সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সে তার ক্লজগুলো যথেষ্ট ঘোরপ্যাচ, এবং ভারত তার রাজনৈতিক কারণেই শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে। কিন্তু হাউ অ্যাবাউট ওবায়দুল কাদের, হাউ অ্যাবাউট হাসান মাহমুদ, যিনি অন্য আরেকটি দেশে বসে 1.5-2 ঘন্টার 2 পর্বের সাক্ষাৎকার দিচ্ছেন। মানুষ তো দেখতে চায়। আরাফাত, বিপু, যে আপনার পাওয়ার সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, নওফেল, মানে যেই মুখগুলো, যেই বিচার, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোথায় ওনারা? কাউকে ধরার, কাউকে আনার তো কোনো উদ্যোগ দেখি না। সেনাবাহিনীর একবার বলেছিলেন যে তাদের মানে কাস্টাডিতে নাকি 800 কাছাকাছি মানুষ আছে, 600 থেকে 800, কই একজন কেউ তো দেখলাম না। তাদের তালিকা, মানে স্বচ্ছতার অভাব কেন প্রতিটা ক্ষেত্রে? তাদের তালিকা কোথায়? কারা ছিলেন তাদের হেফাজতে? তারা এখন কোথায় আছেন? আমরা তো জানতে চাই। আমরা যারা মুভমেন্টে ছিলাম, আমরা যারা খুবই বড় বড় ঝুঁকিতে ছিলাম, মানে জীবন এবং মৃত্যুর একটা খুব থিন লাইনের এপাশ ওপাশে ছিলাম, আমরা তো জানতে চাই। আমরা জানতে চাই যে এই অস্থিতিশীল অবস্থা কবে স্থির হবে, কারণ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এটা হাসিনাই একেবারে ভেঙে দিয়ে গেছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এই অস্থিতিশীলতা যদি চলতে থাকে, আপনি কি মনে করেন দেশে বা বিদেশে কোনো রকম কোনো বিনিয়োগ বাংলাদেশে হবে? হচ্ছে না। ব্যবসায়ীরা হয়তো এতদিন তাবেদারি করেছে শেখ হাসিনার, এজন্য এখন ভয়ে খুব একটা মুখ খুলছে না, কিন্তু আমরা তো বুঝতে পারি যে ব্যবসার অবস্থা সত্যিই খারাপ। ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিমাণ আনরেস্ট, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই 3 মাস ধরে আনরেস্ট চলছে, কোথাও না কোথাও কোনো না কোনো গার্মেন্টে আনরেস্ট চলেই যাচ্ছে। সো এরা কিভাবে আসলে প্রতিযোগিতায় টিকবে, কিভাবে ব্যবসা করবে? একটা স্থিতিশীলতা না আসলে তো ব্যবসাও, মানে অর্থনীতির অবস্থাটাও তো ঘুরে দাঁড়াতে পারবে না। দ্রব্যমূল্য, প্রতিটা মানুষের কনসার্ন ছিল হাসিনার আমলে দ্রব্যমূল্য। উনি এটা নিয়ে মজা করতেন, ডিম ফ্রিজে রাখতে বলতেন, কুমড়া বেগুনের জায়গায় কুমড়া দিয়ে বেগুনি বানাতে, এসব মজা করতেন, পেঁয়াজ ছাড়া রান্না করতে বলতেন, তেল ছাড়া রান্না, অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কিন্তু এটারও তো কোনো
সমাধান এই সরকার ভাই সমাধান করে ফেলতে হবে না। আমি কাউকে বলছি না 90 দিনের মধ্যে আমি একটা বেহেশতে যেতে চাই দোজখ থেকে, না, বাট একটা কিছু শুরু হচ্ছে, সৃষ্টিটা চালু, সেই চালুটাই তো করতে হবে। কিছুদিন আগেও যাদের দায়িত্ব ছিল অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, তারাই এখন হাজির হয়েছেন অপরাধী হয়ে বিচারের কাঠগড়ায়। জুলাই আগস্ট গণহত্যা মামলায় বুধবার ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি সহ পুলিশ ও সেনাবাহিনীর সাবেক 8 কর্মকর্তাকে। এজন্য নিশ্চিত করা হয় কড়া নিরাপত্তা। প্রিজন ভ্যানে করে একে একে আসেন জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়িতে গণহত্যার বাস্তবায়নকারী সাবেক ওসি আবুল হাসান, সাভারের হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার মদতদাতা শহীদুল ইসলাম, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও আয়নাঘরের জনক জিয়াউল আহসান। পরে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়। এদিন এজলাস কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। এজলাস কক্ষে ঢোকার সময় কেউ ছিলেন মাথা নত করে, কেউ আসেন মুখ ঢেকে, হাউমাউ করে কেঁদেও ফেলেন একজন। জিয়াউল আহসান কিছু বলতে চেয়েও ভাষা হারিয়ে ফেলেন। সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ ছিল এজলাস কক্ষে। শুনানির শুরুতে চিফ প্রসিকিউটর তুলে ধরেন জুলাই আগস্ট গণহত্যায় পুলিশ কর্মকর্তাদের পৈশাচিক ভূমিকার কথা। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গণহত্যা সুপ্রিম কমান্ডার বলে অভিযোগ করেন তিনি। জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় 2 সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং 25 সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কসাইয়ের সঙ্গে তুলনা করা হয়। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। শুনানি শেষে 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার থাকবেন তারা। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেটা এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে আলোচনা তো বটেই, বিতর্ক হচ্ছে এবং বাকবিতণ্ডাও হচ্ছে। আমরা এটা খেয়াল করছি নিশ্চয়ই। সত্যিকার অর্থে এটা অনিবার্যই ছিল। আওয়ামী লীগ যা করে গেছে এই দেশে, এবং ট্রুলি শেষ পর্যন্ত অ্যাটলিস্ট 18 সালের পর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না। আমি বহুবার বলেছি এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল, ক্রিমিনাল গ্যাং ছিল, মাফিয়া গ্যাং ছিল। সো তার রাজনৈতিক অধিকার থাকা উচিত কি অনুচিত ইজ ভেরি মাচ রিলেভেন্ট। এবং যখন আমরা তাকে পরাস্ত করতে পেরেছি এবং তার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, তখন তাকে কেন নিষিদ্ধ করে দেওয়া হবে না এই আলাপ আছে। কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা এমন একটা কথা বলেছেন, আমি ধারণা করি এটা নতুন বিতর্ক তৈরি করবে। তিনি ভারতের পত্রিকা দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউতে এর দায় মোটামুটি বিএনপির ওপরে দিয়েছেন। আমি আসবো সেই জায়গায়। এটা কি বিএনপির দায় নাকি অন্য কিছু আছে? সম্প্রতি আমাদের ছাত্রদের মধ্য থেকে হওয়া একজন উপদেষ্টার একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আছে এই প্রসঙ্গে, সেটা যোগ করব। এবং এই মুহূর্তে ক্ষমতার বাইরে থাকা উপদেষ্টা না হওয়া উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের মধ্যে যেন হাসনাতেরও কিছু মন্তব্য, সব কিছু মিলে এই ইস্যুতে সামনে বেশ কিছু বাকবিতণ্ডা হবে, আমরা এটা ধারণা করতেই পারি। এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত নিষিদ্ধ হবে কিনা সেটাও সম্ভবত আমরা অনুমান করতে পারছি, কারণ এটা শুধু বিএনপি না, দেয়ার আর সাম আদার ফ্যাক্টরস, অনেকেই এখানে খেলছেন, আমরা এটা দেখতে পাচ্ছি। কি দাঁড়াবে সেটা নিয়ে কথা বলি আমরা। ডক্টর ইউনূস কি বলেছেন সেই কথায় আসব, এবং তার আগে জনাব হাসনাত যা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি। তিনি একটা অনুষ্ঠানে খুব ক্লিয়ারলি বলেছেন এবং উনি বিএনপিকে ব্লেমও করেছেন কিছু ক্ষেত্রে। আমি একটু ওনার বক্তব্য পড়ি। হাসান আব্দুল্লাহ বলেন, এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা, কিন্তু 28 অক্টোবর কিন্তু সফল হতে তাকে দেখা যায়নি। সেখানে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নেয়নি। বিএনপি 28 অক্টোবর আমাদের মনে আছে এক বিরাট জনসভা করেছিল, যেটা আওয়ামী লীগ ছত্রভঙ্গ করে দিয়েছিল শক্তি প্রয়োগের মাধ্যমে। এটাকেই উনি সামনে ডেকে এনেছেন এবং ওখানে বিএনপিকে ব্লেম করা হচ্ছে, আমরা এভাবে বলতে পারি। কারণ হলো যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা এরকমই ইন্ডিকেট করে। তিনি বলেন, আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করেন ব্যাকডোর চ্যানেল দিয়ে সমঝোতা করবেন, তাদের ব্যবসার অংশ হবেন, তাহলে মনে রাখি উই আর অলরেডি শহীদ। পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। যে রাজনৈতিক দলগুলো চিন্তা করছেন, আপনারা আমাদের ভুলে যাবেন না। ব্যাকডোর দিয়ে নিয়ে আসার কথা না। বিএনপি ট্রুলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন, এই ধরনের বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন। এবং সম্প্রতি আবার একটা ইন্টারভিউতে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা জনগণের হাতে ছেড়ে দিয়েছেন, বা তাদের বক্তব্যেও তারা বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, এই ধরনের কথা বলেছেন। ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও বিএনপি এর বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য করেছেন, এটা আমরা দেখেছি। এখন ডক্টর ইউনূসের বক্তব্য, দ্য হিন্দুর সাথে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, এর জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে,
বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং যারা ইতিমধ্যে রায় দিয়েছে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। স্পষ্টভাবে তিনি বলেছেন এটা বিএনপি বলে যেহেতু দিয়েছে তাই তাদের রায়কে উপেক্ষা করবেন না। তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? আমার একটা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সো ডক্টর ইউনূস স্পষ্টতই এই দায় যাই বলি না কেন বিএনপিকে দিয়েছেন এবং উইচ ইজ ট্রু, বিএনপি বেশ কয়েক দফা এই কথাটা বলেছেন। অবশ্য তার এই বক্তব্যকে কেউ পলিটিক্যালি কারেক্ট কিনা এই আলোচনা করতে পারেন, কারণ যখন আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন তখন একটা দলকে তিনি এভাবে এখানে সামনে নিয়ে এসছেন। কেউ কেউ বলতে পারে যে সরকার পেরে না ওঠাকে বিএনপির ওপরে চাপিয়ে দিতে চাইছেন, মানে সরকার কি বিএনপির কথা অনেক শুনছে? এটা শোনার সাথে সাথে যদি কেউ প্রশ্ন করে এভাবে, বিএনপিতে নির্বাচন চেয়েছিল 3 মাস পর, 6 মাস পর, এখনো একটা স্ট্রিক্ট ফিক্সড ডেডলাইন যাচ্ছে যে আমি এতদিন পর নির্বাচন দেবো। সো বিএনপির ওই চাওয়াটা কি সরকার পূরণ করছে না? কিন্তু বিএনপি আওয়ামী লীগ নিয়ে বললো সেটা সরকার পূরণ করে ফেললো। কেন ফেলবে? বিএনপি কি খুব কঠোরভাবে বলে সেটা হতেই দেওয়া যাবে না? আমার চোখে পড়েনি। সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায় বিএনপি কি সেটার প্রতিবাদে খুব কঠোর অবস্থান নেবে? আমি মনে করি না, সত্যিই মনে করি না। বিএনপি তার ধরন নিয়ে, বিএনপির না চাওয়ার পরও তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, সরকার করেছে না? ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, বিএনপি সেটাও পছন্দ করে নাই, কিন্তু সরকার তো সেটা করেছে। তাহলে আওয়ামী লীগকে করার ক্ষেত্রে বিএনপিকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা। তার মানে ধারণা করা যায় যে এটা আসলে সরকার এখন একটা পথ বের করার চেষ্টা করছে। কারণ সরকারের মধ্যেই এবং সরকারের বাইরে বলতে আমি ছাত্র সমন্বয়কদেরকে বোঝাচ্ছি, আমি অনেকেই, ইটস দ্য পারসেপশন, আমি বহুবার বলেছি পারসেপশন এটা, এবং এর মধ্যে খুব বেশি ভুলও নেই যে ছাত্র সমন্বয়কদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের এক্সটেনশন হিসেবে সবাই দেখে। সো সেখান থেকে যেহেতু আলাপ আছে এবং সমাজে বিভিন্ন স্তর থেকে আলাপ আছে, সরকার যেহেতু এখন এটা সম্ভবত করে উঠতে পারবে না, কিন্তু কারণটা ভিন্ন জায়গায়। আমি কারণটা কোথায় সেটা একটু বলি, আমি ওটাকেই প্রধান কারণ বলে মনে করি। ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে উপদেষ্টা জনাব আসিফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। এখানেও তিনি বিএনপিকে দায়ী করেছেন। আমি পড়ি উনি কি বলেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বললে বিভিন্ন রাজনৈতিক দল অনীহা প্রকাশ করে, যা গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। না, এটা প্রধান কথা না। তিনি যে কথাটা বলছেন যেটার কারণে আসলে এখানে আসা, সেটা হচ্ছে এই, এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে বলেও তিনি জানিয়েছেন। বিদেশের দূতাবাসগুলো, একটা দূতাবাস না, এটা শুধু ভারতীয় দূতাবাস এরকম না, আরো অনেক দূতাবাস। তার মানে দূতাবাসদের চাপ আছে গণতন্ত্রের কথা বলে। এবং আমরা ধারণা করতে পারি বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড যেসব দূতাবাস আছে ইউরোপ, মানে পশ্চিমা দেশেরগুলো, মূলত ইউরোপ বা আমেরিকা, আমি জানি না তিনি কাদের কথা ইন্ডিকেট করছেন। তার মানে মুদ্রা কথাটা হচ্ছে আওয়ামী লীগ থাকা না থাকা একটা জিওপলিটিক্যাল বিষয়, ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয়েও, ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয়েও পরিণত হয়েছে। এটাই সম্ভবত প্রধান কারণ, সরকার চাইলেও এটা করতে পারবে না। এটাই প্রধান কারণ। কারণ এই যে বললাম বিএনপি চায়নি ছাত্রলীগকে, তারপর তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা চাইলে যে কোনো, সেই ক্ষেত্রে তো খুব দ্রুত আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেটা মেনে নেওয়া হয়েছিল। যদিও ছাত্রলীগকে নিষিদ্ধ করা আবিট সেফার ছিল, কারণ টেকনিক্যালি ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়। আমরা জানি আমাদের যে আরপিও আছে সেটাতে কোনো দলের ছাত্র অঙ্গ সংগঠন থাকতে পারে না। ফলে তারা একটা ট্রিক করেছিল, যেটা বিএনপিও করে তারা ভ্রাতৃপ্রতিম সংগঠন বা এরকম একটা কিছু বলে এই সংগঠনগুলো করে, ডিফ্যাক্টও তাদের ছাত্র সংগঠনই আসলে এগুলো। সো এটা যখন নিষিদ্ধ হয়েছে, টেকনিক্যালি আওয়ামী লীগের উপর এটার আঘাত আসেনি, এভাবে বলা যেতে পারে, অন্তত কাগজে কলমে তর্কের খাতিরে। আওয়ামী লীগের উপর হাত দেওয়া ডেফিনেটলি একটা ডিফারেন্ট ব্যাপার। যাই হোক, আমরা আওয়ামী লীগকে নিয়ে এই আলোচনা বিতর্ক সামনে আরো স্ট্রং হতে দেখব এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান তারা অন্তত সাম্প্রতিক ঘটনার পর, ছাত্র সমন্বয়ক, প্রধান উপদেষ্টা সবার বক্তব্যের পর বিএনপির উপরে হয়তো ক্ষুব্ধ হবেন, এবং বিএনপিরও এখন এই ক্ষেত্রে কি অবস্থান তারা নেবেন সেটা দেখার ব্যাপার আছে। তাত্ত্বিকভাবে বলছি, বিএনপি যদি এখন বলে যে ঠিক আছে আওয়ামী লীগের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিক, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, তখন কি সরকার করবে? দেখার ব্যাপার আছে। আমার ঠিক আমি জানিয়ে দেই, আমি মনে করি না সরকার তারপরে এই সিদ্ধান্তটা নিতে পারবে। ঘটনা যেটা হয়েছে, বাংলাদেশের পলিটিক্সের মাঠে কিছু এজেন্ডা জারি রাখা, এবং ছাত্ররা যেহেতু রাজনৈতিক দল তৈরি করছেন, তারা কিছু ইস্যু তৈরি করবেন, এবং তারা কিছু ইস্যুর মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হতে যাচ্ছে আগামী নির্বাচনের মাঠে। সুতরাং তারা বিএনপিকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই কিছু এজেন্ডা সামনে আনবেন,
রাজনীতি মাঠে এই খেলাগুলো হয়, এগুলোকে খেলাই বলছি। আমরা জানি, আমরা বুঝি, কিন্তু তারপরে আমরা ভিন্নভাবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। এটাই হচ্ছে রাজনীতি। সুতরাং বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার মতো কিছু গ্রাউন্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যারা দল করতে যাচ্ছেন তারা আনবেন, যেটা দিয়ে বিএনপিকে ব্যাকফুটে তারা নেওয়ার চেষ্টা করবেন রাজনীতির মাঠে। সময়ই বলবে কার কৌশল কিভাবে কতটা কার্যকর হয়। তবে একটা তীব্র ডিবেট যে সমাজে আছে সেটা তো চলতেই থাকবে, এতে কোনো সন্দেহের কিছু নাই। দা হিন্দু যে প্রশ্ন করেছে আগামী নির্বাচনে কি অংশ নেবে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, প্রসেস আছে, আমাদের ক্রাইম ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমের যে অ্যাক্ট আছে, সেটার মধ্যে দলকে বিচার করার সুযোগ আছে এবং সেই সুযোগের মধ্যে এটাকে ঢোকানো যেতে পারে। এবং পুরোপুরি নিষিদ্ধ না করেও এই অপশন কোনো না কোনোভাবে ওই আইনের মধ্যে ইনক্লুড করা যেতে পারে যে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত দল হিসাবে সে তার কার্যক্রম চালাতে পারবেন। আমি আগেও ইনফ্যাক্ট একটা কথা বলেছিলাম আওয়ামী লীগ প্রসঙ্গে, তার যে জনসভা, তার যে কর্মকাণ্ড, এগুলো সমাজে নানান রকম ক্রাইসিস তৈরি করছে। সো টেম্পোরারিলি হলেও তাদেরকে কোনো না কোনোভাবে কার্যক্রম থেকে দূরে রাখা যায় কিনা, বা একটা দুটো তিনটে নির্বাচন থেকে, কেউ কেউ বলছেন নানান রকম হাইপোথেসিস যে তারা 3টা নির্বাচন ধ্বংস করেছে, তাদের 3টা নির্বাচন করতে না দেওয়া উচিত। এরকম নানান আলাপ আলোচনা আছে, এগুলো হোক, এগুলোকে আমি খুবই খারাপ কিছু মনে করি না। প্রায় বলছি যে আমাদের ডিবেটগুলো যাতে একাডেমিক ধরনের ডিবেট থাকে, আমরা যাতে পরস্পরের সাথে কাদা ছোঁড়াছড়ি না করতে থাকি। আমরা এটা অ্যালার্মিং সাইন, এটা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে, সমস্যা তৈরি করবে, বিপদ তৈরি করবে। এর বাইরে এসব বিতর্ক ফাইন, একটা গণতান্ত্রিক সমাজে বিতর্ক জারি থাকা জরুরি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি না তা জনগণই ঠিক করবে বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না তা জনগণই ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। আজ বুধবার ফেনী ফুলগাজী শ্রীপুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব কথা বলেন। এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারকে পতন হয়েছে, হাসিনা সহ দোসররা পালিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার 3 মাসের মধ্যে অনেক কাজ করছে, যত দ্রুত সম্ভব তারা সজ্জাল ছড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি, গণমাধ্যম বিষয়টি সঠিকভাবে আসেনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদিন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদুল ইসলাম চৌধুরী এনি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন, ফুলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী 1 নং আসনে বিএনপি সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, সাবেক নারী সংসদ সদস্য রাহেনা আক্তার। এতে সভাপতিত্ব করেন ফুলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন। এই অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে। বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে ছোট একটি স্যাঁতসেঁতে কক্ষে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ, তাকে শীঘ্রই চিকিৎসার জন্য বিলাতে পাঠানো হবে। আজ বেগম জিয়া ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় এসেছি। শেষে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত শিশু ও শিক্ষার্থীদের হাতে খাতা কলম সহ শিক্ষা উপকরণ এবং এলাকাবাসীর মধ্যে ঢেউটিন বিতরণ করেন। বিকালে মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের ফেনী ছাগলনাইয়ার উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এই বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এদিকে জানবেন, কাল সেনুগঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। 11 নভেম্বর সমস্ত বাহিনী দিবস সেনাগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আগামীকাল বৃহস্পতিবার বিকেলে 3:30টায় সেনাগঞ্জে উদ্দেশ্যে গুলশানে বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। 2018 সালের পর এই প্রথম খালেদা জিয়া প্রকাশ্যে কোনো কর্মসূচি অংশগ্রহণ করবেন।
করবেন। এর আগে 2018 সালে 5ই ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেছিলেন তিনি। সেনুগঞ্জে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টা কার্যালয়, সমস্ত বাহিনীর বিভাগীয় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ CGS লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সমস্ত বাহিনীর বিভাগের পিসিলালস স্টাফ অফিসার PSO লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণ বিএনপির চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বছর সমস্ত বাহিনী দিবস অনুষ্ঠানে বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছে। এদের মধ্যে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান পদ মর্যাদার নেতা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 জন সিনিয়র নেতার নামে আমন্ত্রণপত্র দলের গুলশান কার্যালয়ের চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুল সাত্তারের কাছে সেনা কর্মকর্তা দিয়েছেন। সেনাগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।